আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে চলছে যুদ্ধের দামামা। শুরুতে জানিয়ে দিব, প্রয়োজনে খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প। এখন জানিয়ে দিব, তেলের দখল সামনে আনছে পেট্রোডলার শুল্কের রাজনীতি। তারপরে জানিয়ে দিব, গোপন তথ্যসহ চীনে ফোন হারালেন জাপানের পরমাণু কর্মকর্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব, পূর্ব জেরুজালেমে ৩,০০০ নতুন বসতি নির্মাণ করছে ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিন। প্রয়োজনে খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা করতে পারেন বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার ৬ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গ্রাহাম দাবি করেন যে নিজ দেশের জনগণের ওপর চড়াও হলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। গ্রাহামের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে ইরান জুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ওয়াশিংটন ক্রমাগত তেহরানের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। সিনেটর লিন্ডসে গ্রাহাম তার বক্তব্যে ইরানি শাসকদের উদ্দেশ্য করে বলেন যে আয়াতুল্লাহদের বুঝতে হবে যে তারা যদি উন্নত জীবনের দাবিতে রাস্তায় নামা সাধারণ মানুষকে হত্যা করেন, তবে ডোনাল্ড ট্রাম্প তাদের ওপর আঘাত হানবেন। তিনি আরও উল্লেখ করেন যে ইরানে বর্তমানে যে পরিবর্তন আসছে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় মোড় নিতে পারে। এর আগে খোদ ডোনাল্ড ট্রাম্পও বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হলে ওয়াশিংটনের পক্ষ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছিলেন। তবে তেহরান এই ধরনের মন্তব্যকে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইরানের বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই স্পষ্ট করে জানিয়েছেন যে যারা রাস্তায় দাঙ্গা করছে বা সহায়তা দিচ্ছে তাদের কোনো অজুহাত সহ্য করা হবে না। যদিও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং দাঙ্গাবাজদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য করতে বলেছেন। এই উত্তাল পরিস্থিতির মধ্যে ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি ভিডিও বার্তার মাধ্যমে দেশটির সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন। ইরানের অভ্যন্তরীণ এই অস্থিরতা এবং মার্কিন সিনেটরের এমন বিতর্কিত মন্তব্য দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের সেনাপ্রধান ইতিমধ্যে সতর্ক করেছেন যে আক্রমণকারীদের হাত তারা কেটে ফেলবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে খামেনির মতো একজন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিরল ও বিপজ্জনক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। তেলের দখল সামনে আনছে পেট্রোডলার শুল্কের রাজনীতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার পেছনে নানা কারণ নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে কম যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছে সেটি হল পেট্রোডলার, যেটির বৈশ্বিক প্রাধান্য হ্রাস পাওয়ায় হোয়াইট হাউস অনেকটাই উদ্বিগ্ন। ভেনেজুয়েলার তেল উৎপাদন বর্তমানে খুবই কম, দৈনিক প্রায় ১ মিলিয়ন ব্যারেল, কিন্তু তাদের মজুদের পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেল, বিশ্বে যা এককভাবে সর্বোচ্চ এবং মোট মজুদের ১৭%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই বিশাল সম্ভাবনা কাজে লাগাতে চান। তার পরিকল্পনা অনুযায়ী বড় বড় মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলায় গিয়ে মৃতপ্রায় তেল শিল্পকে পুনরুজ্জীবিত করবে এবং যুক্তরাষ্ট্রকে অর্থ দেবে। গত মঙ্গলবার ট্রাম্প বলেছেন লাতিন আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে। এর আনুমানিক বাজার মূল্য $2.8 বিলিয়ন। এই তেল বিক্রির অর্থ তিনি নিজে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল থেকে পেট্রোডলার আয় করতে চাইছে। এই আয়ের কারণেই দীর্ঘদিন ধরে তারা বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় আধিপত্য ধরে রেখেছে। পেট্রোডলারের উত্থান ও পতন। পেট্রোডলার শব্দটি প্রথম ব্যবহার হয় ১৯৭০-এর দশকের মাঝামাঝিতে। তখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ডলারের মাধ্যমে বৈশ্বিক তেল বাণিজ্য করার ব্যাপারে একমত হয়।
এর ফলে ডলারের জন্য নতুন চাহিদা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দৃঢ় হয়। 2002 থেকে 2008-এর মাঝামাঝি সময়ে তেলের প্রতি ব্যারেলের দাম প্রায় $150 পৌঁছেছিল। এই সময় পেট্রোডলারের আধিপত্য ছিল চূড়ান্ত পর্যায়ে। তখন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করত, এতে তেল উৎপাদনকারী দেশগুলো অনেক বেশি বাণিজ্যিক উদ্বৃত্ত পাওয়া শুরু করে। এই উদ্বৃত্তের বড় অংশ আবার বিনিয়োগ হতো মার্কিন ট্রেজারি মার্কেটে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। শেল থেকে তেল উৎপাদনে বিপ্লব ঘটার পর যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় উৎপাদকে পরিণত হয়েছে। 2021 সাল থেকে তারা শীর্ষ রপ্তানিকারক। অন্যদিকে সৌদি আরবের মতো অনেক উৎপাদক দেশ তাদের তেল নির্ভর বাণিজ্য উদ্বৃত্ত দেশীয় বাজেট ঘাটতি পূরণে ব্যবহার শুরু করেছে। একই সময়ে চীনের অর্থনৈতিক ক্ষমতা বেড়েছে। নতুন ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে ডলারের মাধ্যমে তেলের দাম মূল্যায়নের প্রবণতা কমে গেছে। আনুষ্ঠানিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হচ্ছে বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এখন ডলার নয়, ইউরো বা চীনা ইউয়ানের মাধ্যমে মূল্যায়িত হচ্ছে। এ কারণে ডলার ও তেলের সম্পর্ক বদলে গেছে। জেপি মর্গানের বিশ্লেষকের মতে 2005-13 সময়কালে বৈশ্বিক বাণিজ্যে বা ট্রেড ওয়েটেড ডলারের মান যখন 1% বেড়েছিল, তখন ব্রেন্ট ক্রুডের দাম 3% কমে যায়। 2014-22 সময়কালে ডলারের মান যখন 1% বাড়ে, তখন ব্রেন্টের দাম মাত্র 0.2% কমে। সাধারণত ডলারের মান ও তেলের দাম সবসময় বিপরীতমুখী, কিন্তু গত বছর উভয়েরই মান ও দামে পতন ঘটে, যা পেট্রোডলারের ক্ষমতার হ্রাস পাওয়ার স্পষ্ট লক্ষণ। ট্রাম্পের আঘাত। বিশ্ব বাণিজ্যে ডলার এখনও প্রধান মুদ্রা, তা হলেও এর মান কমতে শুরু করেছে। বর্তমানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা রিজার্ভগুলোতে ডলারের পরিমাণ গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে। ভেনেজুয়েলার ঘটনাও এই প্রচেষ্টার একটা অংশ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার আগে ডলারের প্রভাব কমা ঠেকানোর তেমন উদ্যোগ দেখা যায়নি, কিন্তু বর্তমান প্রশাসন এক্ষেত্রে দৃঢ় অবস্থান নিয়েছে। তারা ডলারের সঙ্গে যুক্ত স্টেবল কয়েন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রচার বাড়িয়েছে। এর লক্ষ্য ডিজিটাল লেনদেন ও বিশ্ব অর্থনীতিতে ডলারের ভূমিকা আরও শক্তিশালী করা। একই সঙ্গে তারা এমন দেশগুলির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে যারা ডলারের বিকল্প তৈরির চেষ্টা করছে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলির জোট ব্রিক্সের মধ্যে বেশি, যেমন ভারত, রাশিয়া ও চীন। যেখানে চীন ও রাশিয়া নিকোলাস মাদুরো বিশাসনের নিকট মিত্র পরিণত হয়েছে, সেখানে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও ডলারের মান ফেরানোর চেষ্টার অংশ হতে পারে। অ্যাটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো হাং ট্রানের মতে, ডলার এখনও তেলের বাজারের প্রধান মুদ্রা, ফলে যুক্তরাষ্ট্র এটিকে রক্ষা করতে চাইছে। যুক্তরাজ্যের উইনচেস্টার ইউনিভার্সিটির ব্যাংকিং ও অর্থনীতি বিভাগের অধ্যাপক রিচার্ড ওয়ার্নারও এ বিষয়ে একমত। তিনি বলেন, কারাকাসে ওয়াশিংটনের পদক্ষেপগুলো সম্ভবত পেট্রোডলারের ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেই নেওয়া হয়েছে, কিন্তু এমন কঠোর পদক্ষেপে অন্যরা হতাশা হতে পারে। কেবল মুদ্রার মান ধরে রাখতে ওয়াশিংটনের সামরিক শক্তি ব্যবহার ব্রিক্স বা গ্লোবাল সাউথের দেশগুলির বিরক্তির কারণ হবে। তখন পেট্রোডলারের মান আরও দ্রুত কমবে। বাস্তবে তা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। গোপন তথ্যসহ চীনে ফোন হারালেন জাপানের পরমাণু কর্মকর্তা। জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি NRA এর একজন কর্মচারী একটি সরকারি স্মার্টফোন হারিয়েছেন, যাতে গুরুত্বপূর্ণ যোগাযোগের গোপন তথ্য ছিল। কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ফোনটি চীনে হারিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ফোনটি দুর্যোগের সময়, যেমন ভূমিকম্প বা সুনামির মতো পরিস্থিতি, ব্যবহারের জন্য কর্মস্থল থেকে সরবরাহ করা হয়েছিল। ঘটনাটি গত নভেম্বরে জাপানের সংশ্লিষ্ট তথ্য সুরক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়। কর্মকর্তারা বলেন, ফোনটি মূলত কল ও মেসেজের জন্য ব্যবহার করা হতো। এতে পারমাণবিক সংক্রান্ত গোপন নথি বা ডেটাবেসে সরাসরি প্রবেশাধিকার ছিল না। তবে কিয়োদো নিউজ ও আসাহি শিম্বুনের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটিতে পারমাণবিক নিরাপত্তা বিভাগের কর্মীদের নাম ও যোগাযোগের তথ্য সংরক্ষিত ছিল, যা সাধারণত প্রকাশ করা হয় না। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 3 নভেম্বর সাংহাইয়ের একটি বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে গিয়ে ওই কর্মচারী ফোনটি হারান। 3 দিন পর তিনি বিষয়টি বুঝতে পারেন, তবে তখন পর্যন্ত ফোনটি খুঁজে পাওয়া যায়নি। ফোনটি বন্ধ থাকায় দূর থেকে লক করা বা ডেটা মুছে ফেলা সম্ভব হয়নি। এই ঘটনা এমন এক সময় সামনে এলো যখন চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে।
সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মন্তব্য করেছিলেন তাইওয়ান আক্রান্ত হলে জাপান সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি। এদিকে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে। এনআরএ বর্তমানে এ বিষয়ে ট্যাপকোর আবেদন পর্যালোচনা করছে। 2011 সালে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর জাপান ব্যাপকভাবে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়। তবে জ্বালানি সংকট, কার্বন নিঃসরণ কমানো এবং বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা মেটাতে দেশটি আবারও পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর পথে এগোচ্ছে। পূর্ব জেরুজালেমে 3000 নতুন বসতি নির্মাণ করছে ইসরায়েল। প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য 3401টি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার ফিলিস্তিনের সরকারি সংস্থা ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশন জানিয়েছে যে ইসরায়েলি সরকার ইতিমধ্যে এই নির্মাণ কাজের জন্য টেন্ডার বা দরপত্র আহ্বান করেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ E1 এলাকায় এই বিশাল আবাসিক প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এই এলাকাটি ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে পশ্চিম তীরের মারে আদুমিম শহরের সংযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়। এখানে নতুন বসতি স্থাপিত হলে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব আরও পাকাপোক্ত হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের প্রধান মুয়ায়েদ শাবান তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে জানিয়েছেন, এই প্রকল্পটি মূলত 2025 সালের অগস্ট মাসে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মহলের তীব্র চাপের কারণে গত প্রায় 3 দশক ধরে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের এই ধরনের সম্প্রসারণ কার্যক্রম বন্ধ ছিল, কিন্তু চলমান গাজা যুদ্ধ পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দিয়েছে। ইসরায়েল এখন আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে দ্রুত গতিতে তাদের দখলদারিত্বের সীমানা বাড়িয়ে নিচ্ছে। মুয়ায়েদ শাবানের মতে এই বসতি নির্মাণের মূল উদ্দেশ্য হল পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে পশ্চিম জেরুজালেমের সঙ্গে যুক্ত করা এবং ওই এলাকায় ফিলিস্তিনি জনসংখ্যার বৃদ্ধি ঠেকানো। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী 1948 সালে জাতিসংঘ গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছিল। তবে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এবং সেই থেকে শহরটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। বর্তমানে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সুযোগ নিয়ে ইসরায়েল তাদের বসতি স্থাপনের কাজকে ব্যাপক ত্বরান্বিত করেছে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরেই পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য 10,098টি বাড়ি নির্মাণের টেন্ডার পাশ করেছে ইসরায়েল সরকার, যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। এই নতুন নির্মাণ প্রকল্পের ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বিরাষ্ট্র সমাধান নীতি কার্যত অচল হয়ে পড়বে বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। ইসরায়েলের ভূমি কর্তৃপক্ষ যে টেন্ডার আহ্বান করেছে তা ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে অধিকার আরও সংকুচিত করে তুলবে। বসতি স্থাপন কার্যক্রমের এই ব্যাপক উল্লঙ্ঘন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।